Hello guys, আমরা সুন্দর পার্টি যাব সুন্দরবন। হ্যালো গাইস বলে দাও, হ্যালো গাইস। হ্যাঁ, ভুলিতে পারি না আমি তালপাতারি কথা, সে পাইকে ভুলে কেউ দিও না মনে ব্যথা। আর তারপরে এখন আছে আপনার সরষে ইলিশ। এগুলোতে এক দেশ থেকে আরেক দেশ পণ্য আমদানি রপ্তানি হয়। সুন্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদী, জঙ্গল আর প্রকৃতির এক অপূর্ব মায়াবী রূপ। এইবার সেই সুন্দরবনকে নিজের চোখে দেখার সুযোগ হলো। নৌকায় করে যখন নদীর বুক চেয়ে দেখার সুযোগ হলাম, চারপাশের সবুজ জঙ্গল আর শান্ত পরিবেশ সত্যিই মন ছুঁয়ে যাচ্ছিল। মাঝে মাঝে নদীর ঢেউ, পাখির ডাক আর জঙ্গলের নীরবতা সব মিলিয়ে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে এক অন্য জগতে চলে এসেছি। সোনামা, তুমি কোথায় যাবে আজকে? রেডি হয়েছো? কোথায় যাবে? সুন্দরবন দেখতে। সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন যাবো আমরা। চলো চলো, গাড়ি চলে এসছে, চলো। হ্যালো গাইস। বলে দাও হ্যালো গাইজ। হ্যালো গাইস। হ্যাঁ চলো, আমরা ট্রেনে চাপবো, চলো। এখন বাজছে রাত 4:30। চলো বলো। এখন ভোরবেলা 5:04। অগ্নিবীণা এক্সপ্রেস ধরার আছে, 5:30-এ ছাড়বে আসানসোল থেকে। চলে এসেছি টাইম মতো স্টেশনে। এবার ট্রেনে উঠে পড়ি। আমরা আসানসোল স্টেশন থেকে অগ্নিবীণা এক্সপ্রেস 5:30-এ ধরার পর হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম 9টার সময়। 9টার সময় পৌঁছে যাওয়ার পর হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন দিয়ে মেট্রো ধরে চলে গেলাম শিয়ালদা। এই হাওড়া টু শিয়ালদা মেট্রো 10 মিনিট অন্তর অন্তর ট্রেন আছে। শিয়ালদা উত্তর দক্ষিণ শাখার মাঝ বরাবর মেট্রো স্টেশনে উঠে শিয়ালদা 10:24 ট্রেন টাইমে বেরিয়ে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। এবং শিয়ালদাতে 1 ঘন্টা পর পর প্রায় শিয়ালদা টু ক্যানিং ট্রেন রয়েছে। এবং শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন টাইমগুলি হলো 7:42, 8:05, 8:28, 9:10, 9:50, 10:24। আমরা যেটাতে চেপেছিলাম সেটা 10:24। আমরা চলে এলাম ক্যানিং স্টেশন। এখন 11:40। 10:25-এর ট্রেনটা ধরেছিলাম।
স্টেশনে নেমে গেলাম 11:40-এ। এরপরে যে ট্যুরিস্টের সাথে আমাদের যোগাযোগ ছিল সেই ট্যুরিস্টের প্রায় 8খানা অটো বাইরে দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষায়। যেহেতু আমরা আসানসোল থেকে প্রায় 50 জনের মতো টিম গেছিলাম, সেহেতু আমাদের পার্সোনাল বোট ছিল। আর এতে সুবিধা কি, আমাদের টাইম মতো বোটটা ছাড়বে। তাছাড়া ক্যানিং থেকে বোট ছাড়ার সময় হলো 11টা। আমরা যেহেতু আসানসোল থেকে যাচ্ছি, আমাদের অটো দেরি হলেও দাঁড়িয়ে আছে। ক্যানিং স্টেশন ছেড়ে দিয়ে আমরা চললাম এখন সুন্দরবন বোটের দিকে, সোনাখালীর উদ্দেশ্যে। চলে এসছি মাতলা ব্রিজ ফেরতছি। ওখানে কিছুক্ষণ পরেই যাব বোটে, যে ট্যুরিস্টের সাথে আমরা এসেছি। সকাল 3:30 থেকে উঠে, মানে সকাল বলা ভুল, মাঝরাত্রি 3:30 থেকে উঠে প্রথমে বাড়ি থেকে আসানসোল স্টেশন অটোতে, তারপর অগ্নিবীণা এক্সপ্রেসে হাওড়া পর্যন্ত, আসানসোল টু হাওড়া। তারপরে হাওড়া থেকে শিয়ালদা মেট্রোর পর শিয়ালদা টু ক্যানিং লোকাল ট্রেন ধরে এতক্ষণে প্রায় 1টা বাজতে চললো। এখন পৌঁছলাম সোনাখালী ফেরিঘাট। এখান থেকেই আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হবে। আসানসোল থেকে যদি 35-40 জনের গ্রুপ হয়, তো সেই রকম গ্রুপ থাকলে পার্সোনাল বোট হয়, তখন নিজের ইচ্ছে মতো টাইমে বোটটা ছাড়া যায়। যেমন কলকাতা সাইড বা অন্যান্য সাইড থেকে যখন প্যাসেঞ্জাররা আসে, তখন বোট ছাড়ার সময় প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে বোট ছেড়ে দেয়। কিন্তু আমরা আসানসোল থেকে প্রায় 45 জনের গ্রুপ এসেছি। এখন প্রায় 1টা বেজে গেছে। বছর ঠিক ডিসেম্বরে যখন সোনাখালী আসি, তখন দেখি এই ফেরিঘাটটা বানানোর কাজ চলছিল। এই বছর ঠিক 22শে আগস্ট সেম দিনে এই বছর এসে দেখেছি এই ফেরিঘাটটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর। এখানে অনেকগুলি লঞ্চ একসাথে দাঁড় করানো যাবে। আমরা যাচ্ছি বাবা তারকনাথ 2 বোর্ডে। আর এই এজেন্টগুলো রাস্তা ভুলে গেছিল, তা আমি এদিকে রাস্তা দেখিয়ে আনলাম। হ্যাঁ, আমাদের বোট সুন্দরবন ভ্রমণের জন্য পাড়ি দিয়ে দিল।
সুইংয়ের ম্যাঙ্গো ফ্লেভার, এটা দিয়েই শুরু করি। ভদ্রলোক আমাদের ভিডিও করতে দিচ্ছে। হ্যাঁ, গোলাপ ফুল বাকি আছে, গোলাপ ফুল একটুকু ঝাউ গাছের ডাল। হ্যাঁ, বোট ছাড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ দেখতে যদি বৃষ্টি না হলো তাহলে আর কি মজা। যেই রকম মনের মতো চেয়েছিলাম, শুকনা মৌসুমে এলাম, ট্রেন ধরে, অটো ধরে, বাস ধরে, আর বোট ছাড়ার সাথে সাথে সুন্দরবনে বৃষ্টি শুরু হয়ে গেল। সুন্দরবন এসে যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে এসে বৃষ্টি না পেলাম তাহলে ঠিক মনোরম পরিবেশটা জমে ওঠে না। হ্যালো গাইস, আমরা সুন্দরবন চলে এসেছি। বলো বেটা, কি পাচ্ছো তো? আর লিপস্টিকটা চলে গেছে। আমার তো চলে গেছি বেটা, আমিও লাগাইনি, পরে লাগাবো। এখন বেটা ভাত খাবে না? এখন ভাত খাবে, এখন লিপস্টিক লাগা থাকলে ভাত দিবে না। আমার তো মুছে দিয়েছি, দেখো ভাত খাবো তারপরে। বলো হ্যালো, আমরা সুন্দরবন চলে এসেছি। তুমি ভাত খাবে তারপর লিপস্টিক লাগাই। আমরাই তো লাগাবো, মুখটা সাজবে। এই তো আছে টিকপাটো, এই আচ্ছা তুমি ভাত খাবে তারপর সব লাগাই দেবে মা। সব লাগাই দিবে, দেখো সব দেখতে পেয়েছো। বলো বলো হ্যালো, বলো। আমরা সুন্দরবন চলে এসেছি। দেখবে কি দেখবে? সুন্দর বাঘ। সুন্দর সুন্দর বাঘ নিয়ে যাবো বাড়ি। হ্যাঁ বলো। বলো বলো। সুন্দরবন চলে এসেছি। ভালো করে বল, টমনি কেন করছিস? সুন্দরবনে সুন্দর সুন্দর বাঘ নিতে এসেছি। বলে আমরা একটা বাঘ বাড়ি নিয়ে যাবো। বাঘ, আপনারা কি বাঘ দেখতে চান সেই বাঘটাই বাড়ি নিয়ে যাবো। বল। হ্যাঁ বলো। বলো আমার বাঘ দেখার বাঘ দেখতে বেটা তুমি কি দেখছো? বেটা বল। ওর হাতে মোবাইল দাও না। সুন্দরবন কত নম্বর ট্রিপ? এটা হ্যাট্রিক হলো আমার গরিব ভ্রমণের সাথে। আচ্ছা, এই নিয়ে আমার 3বার আসা হলো পাপাদিত্য দার সঙ্গে। গরিব ভ্রমণের সাথে এই জুড়ে গেছে। আর ম্যানগ্রোভ মানে সত্যিকারের সুন্দরবন একটা আলাদা জিনিস। এখানকার মানুষের জনজীবন, তাদের যে জীবিকা, যে মাছ আনা এবং মাছ ধরতে যাওয়ার একটা মানে মানে ডাঙায় বাঘ আর জলে কুমির। ডাঙায় বাঘ আর জলে কুমির, তো এই যে জীবন তাদের, হ্যাঁ, এবং বর্ষাকালে এবং কোনো দুর্যোগ হলে মানে তাদের কাছ থেকে শিখতে হবে জীবন কী করে তৈরি করতে হবে। আমরা একটা কোনো কিছু হলে আমরা ভেঙে পড়ি, তো কিন্তু এখানে একটা বাড়ি আজকে বছরে বোধহয় তাদের 2বার 3বার করে বাড়ি তৈরি করতে হয়।
একবার ভেঙে যাচ্ছে দুর্যোগে, আবার বাড়ি পড়ছে, আবার ভেঙে যাচ্ছে। এই হচ্ছে জীবন, এই হচ্ছে লড়াই। তো এদের কাছ থেকে সুন্দরবনে এসে লড়াইটা শেখা যায়, আর কিছু না। আর দাদা একটু যদি রিকোয়েস্ট আজকের খাবারের মেনুটা বলে দিন। খাবারের মেনু ছিল আপনার প্রথমেই সাদা ভাত। চালের ভাত আছে, তারপরে ছিল আলু চিপস, মানে ঝুরি ভাজা। হ্যাঁ ঝুড়ি ভাজা। তারপর ছিল আপনার দেখতে পাচ্ছেন কচু শাক হ্যাঁ। এবং ইলিশ মাথা দিয়ে, তারপরে গন্ধরাজ লেবু ছিল, তারপরে দই ইলিশ ছিল, আর এখন এই মুহূর্তে হ্যাঁ লাউ চিংড়ি আছে মাঝে, আর তারপরে এখন আছে আপনার সরষে ইলিশ। যেহেতু পরিভ্রমণের সাথে এই সুন্দরবন ইলিশে পারবো না স্যার, আর পরপর দুটো ইলিশ মোটামুটি প্রথমে খেলাম দই ইলিশ, এখন এটা খাইনি, এখন সরষে ইলিশ। তো দেখতে থাকুন। ধন্যবাদ। গেছে দই ইলিশ, আর এখন বাকি আছে সরষে ইলিশ, আর তার সাথে ওরা অনেক কিছু আছে। প্রথমে করলো সাদা সবুজ চালের ভাত, তারপর ঝুড়ি লঞ্চ রয়েছে, বিভিন্ন এই লঞ্চেই থাকবো। আজ থেকে শুরু, প্রথম দিন সুন্দরবনের, দ্বিতীয় দিন আগামীকাল, এবং পরশু আবার ফেরত যাবো। আমি রওনা দেবো রানীগঞ্জে, আবার সে আমার প্রিয় শহর রানীগঞ্জ। তো আপাতত এই 3 দিন, প্রথম দিন এখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সুন্দরবন। আর সামনে একটা হইচই উঠে গেছিল খাবার খেতে খেতেই, যে বাঘ দেখা গেছে, বাঘ দেখা গেছে। তো আমি এই নিয়ে 3বার পরিভ্রমণের সাথে সুন্দরবন এলাম, আর 3বারে 2বার, একবারও দেখা পাইনি। 3 নম্বরে এসেছি, হঠাৎ করেই এখানে ঢুকতে না ঢুকতেই বলছে বাঘ বাঘ বলে চেঁচিয়ে দিয়েছে। তা আমি তো খাবার ছেড়ে উঠে দেখতে গেলাম বাঘ। আমি বললাম, বাঘ এত তাড়াতাড়ি চলে এলো আমার সামনে দেখা করতে? ওটা লাল বাছুর ছিল, লাল বাছুর। হ্যাঁ, তো লাল বাছুরকে বাঘ ভেবে, মানে ভাবুন সুন্দরবনে একটা লাল বাছুরকে বাঘ ভেবে নিচ্ছে মানুষ। তো এই হচ্ছে সুন্দরবনের প্রতি ভালোবাসা মানুষের। আর আরেকটা, সব থেকে আমরা সুন্দরবন আসি কেন, এই ম্যানগ্রোভ দেখার জন্য। আমি অন্তত আসি জীবনে কিছু লড়াই কাকে বলে সুন্দরবনের কাছ থেকে শিখতে হবে। এবং আমরা একটু কিছু হলে ভেঙে পড়ি, মুছড়ে যাই, অনেকে আত্মহত্যা করে দেয়, নিজের জীবনকে শেষ করে দেয়। কিন্তু যাদের আপনাদের মনের মধ্যে এই আত্মবিশ্বাসটা নেই, গড়ে উঠছে না, অতি অবশ্যই সুন্দরবনে আসুন। এবং আত্মবিশ্বাসকে কিভাবে মজবুত করতে হয় সেটা কিন্তু সুন্দরবনের যারা মানুষেরা রয়েছেন তাদের জনজীবন দেখুন, তাহলে কিন্তু অনেকটা আমরা তাদের কাছে শিক্ষা নিয়ে। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। নদীর ধারে বাস আর চিন্তা 12 মাস। এবং শুধু যে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক আছে, কিন্তু আজ থেকে 2-4 দিন আগেও এখানে দুর্যোগ হয়েছে, এবং প্রায় এখানে দুর্যোগ লেগে থাকে, এবং প্রত্যেকবারই কিন্তু ঘর বাড়ি আবার নতুন করে বানাতে হয়। এখানে সুন্দরবন, আপনি তো সুন্দরবনের বাসিন্দা? আমি সুন্দরবনের ছেলে। আচ্ছা, এখানে আমি সবার সঙ্গে কথা বলে নেবো। খাবার খেতে খেতে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবনের বাসিন্দা, আমি কি ঠিক বলছি? হ্যাঁ স্যার, ঠিক বলছেন। হ্যাঁ। আচ্ছা, তা কি সুন্দরবনে আপনার তো বারবার এরকম ঘর বাড়ি ভেঙে যায়, আবার নতুন করে তৈরি করতে হয়? আবার নতুন করে জীবন শুরু করতে হয়। আচ্ছা। নদীর বাঁধে দেখুন, জলে থই সুন্দরবনে কই, এখন জল উঠে গেলে হ্যাঁ সুন্দরবনের গ্রাম বাড়ি আর দেখা যাবে না, দেখবেন জলের তলায় বাড়ি ঘর আছে। আচ্ছা, তার প্রমাণ দেখুন। হ্যাঁ, এই যে জীবনের লড়াইটা, আপনারা কিভাবে আপনি লড়াইটা করছেন? আপনারা কিভাবে, কি শক্তি আছে আপনাদের? আমাদের মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে একটা করে ঝড় আসবে, বড় ঝড়, যেমন আইলা। মনের মধ্যে শক্তিটা সঞ্চয় করেন কি? আমাদের হ্যাবিট হয়ে গেছে, জিনগত হ্যাবিট হয়ে গেছে। এগুলো দেখে আমরা আর ভয় পাই না। আচ্ছা। নদীর বাঁধে জল ঢুকে যাচ্ছে, বাড়ি ঘর এ করবে, সেইভাবে আমরা আবার মানে মেন্টালিটি প্রস্তুত হয়ে থাকে যে আমাকে আগামীকালই ঝড় আসতে পারে। হ্যাঁ। আমাকে সেরকম ভাবে আবার বাড়ি বানাতে এখন হবে। একটু স্যাটেলাইট টাইট গিয়ে আগের থেকে কি সুন্দরবন আগের থেকে অনেকটা ভালো হয়েছে না? ভালো ঠিক হয়নি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগের থেকে মানুষ মানে জানতে পারছে কি ঝড় বাদলা আসবে কি না, এইগুলো অ্যাডভান্স টেকনোলজি আছে। আমরা টেকনোলজির জন্য জানতে জানতে পারি। পারে, আগে তো জানাই যেত না। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগারের উপদ্রব কি এখনো আছে? আছে, মাঝে মাঝে আছে। আছে, মানে তাদের কাছ এই যে থেকে আমাদের আক্রমণ আছে। মানে রিসেন্ট চলে আসছে। সুন্দরবনে প্রতিদিন জোয়ার ভাটা হতে থাকে। এই যে ঘাসের উঁচু অংশটা দেখছেন, যতটা পর্যন্ত কাদা দেখা যাচ্ছে, এতটা জোয়ারের সময় জল ওঠে, আবার ভাটার সময় জল নেমে যায়। সুন্দরবনের গ্রামবাসীরা যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে, তারা জোয়ার আসার সাথে সাথে যেমন মৎস্য শিকার করতে বেরোয়, সেই রকম
হাঁটা হওয়ার সাথে সাথে ফিরে আসতে হয়। আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো তো জলে খুব হ্যাঁ ওই তোমার সেই যখন মেট্রোতে চেক করছিল ওগুলো তো সেই ইয়াতলা থেকে উপরে উঠো না এবার ওইটাকে কান্দা বলো হ্যালো গাইস বলো। আস্তে পায়ে লেগে যাবে বেটা এদিকে বাহ বাহ আজকে হ্যালো গাইস বলো। এই নাচানাচি করিস না ধারে। বেটা তুমি কোথায় এসছো? কোথায় এসছো? হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস। হ্যাঁ আর তুমি কি দেখতে এসছো? বেটা এদিকে তাকা তো। তুমি নাচি নাচি করছো? আমরা সুন্দরবনের প্রথম স্পট চলে এলাম গোসাবা ফেরিঘাটে, আর এসেই বৃষ্টি শুরু হয়ে গেল। ফার্স্ট স্পটে নামবো আর বৃষ্টি শুরু হয়ে গেল। এবারে আমরা ছাতা হাতে যাব রবীন্দ্রনাথের বাংলো ও হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। সুন্দরবনে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, ওই মাছ ছোট ছোট মাছ। বাবারে ওই তেলে পুরে আমার মাছের কাঁটা আমার ওই পুকুরে কালকে কই মাছ এখন চলেছি গোসাবা বাজারের মধ্য দিয়ে, আর একটু এগিয়ে গেলে দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ও বিকানো বাংলো হ্যামিল্টন সাহেবের। এখন আমরা এগিয়ে চলেছি বিকন বাংলো দেখতে। বিকন বাংলোর রাস্তায় একটা সুন্দর মন্দিরে দেখা পেলাম, তাই মন্দিরের ভিডিওটা করে নিলাম। এই যে বিকন বাংলো দেখার জন্য 10 টাকা করে ওয়েটের বাইরে টিকিট কাটতে হয়। টিকিট কেটে বিকন বাংলোতে ঢুকে পড়লাম। ঢোকার পর দেখলাম সুন্দর গার্ডেন করা আছে, যেখানে একটা বুদ্ধদেবের মূর্তি, ঘাসের গ্রাউন্ড, রবীন্দ্রনাথের স্ট্যাচু, খুব সুন্দর পার্কিং পরিবেশ। রবীন্দ্রনাথ ঠাকুর ও হ্যামিল্টন সাহেবের স্ট্যাচু দেখলাম। এক পাশে একটা বড় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা আছে। এবারে বন্যা প্লাবিত জলাভূমিতে যে ধরনের বাড়ি থাকে, নিচে কাঠ দিয়ে উঁচু করে মেঝেটা থাকে, সেই ধরনের তখনকার দিনের বাড়ি করা আছে। বাড়ির ভেতরে যদিও কিছু নেই, কিন্তু এটা স্মৃতি হিসেবে রয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন হ্যামিল্টন সাহেবের সাথে সুন্দরবনে সাক্ষাৎ করতে আসে, তখন এই বাংলোর মধ্যেই এসে দেখলাম লাল লাল ডুমুরের বৃক্ষ, লাল সবুজ ডুমুরের বৃক্ষ, কত সুন্দর ডুমুর ধরে আছে। উঠে উঠে দেখে নিতে যে কে কোথায় আছে। আস্তে লাগাও না হাতে চলো
কি দেখলে ওইখানে ভিতরে? ভূত। বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম, পুরোটাই কাঠের বাড়ি, মেঝেটাও কাঠের। সবাই উকি মেরে মেরে দেখছিল, কিন্তু বাড়ির ভেতরটা পুরো ফাঁকা। এরপরে বাড়িটা দেখে বেরিয়ে এলাম গার্ডেন প্লেসে। গার্ডেন প্লেসের ধারে একটা বড় রকমের পুকুর রয়েছে। পুকুরের আগে গিয়ে দেখতে পেলাম প্রচুর মাছ, পোনা মাছে ভরা পুকুর, প্রচুর মাছ। বড় সড়ো গ্রাম্য পরিবেশের মতো পুকুর। আমি এখন ভিডিও করছি মোটো এজ 65 মোটরোলার ক্যামেরা দিয়ে। খুব সুন্দর ক্যামেরার কোয়ালিটি। সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাইক। পার্কিংয়ে কিছু কিছু স্ট্যাচু রাখা হয়েছে, যেমন হরিণ, বাঘ, এই সকল। এই দেখুন কত মাছ, 100-150 সাইজের পোনা মাছ। প্রচণ্ড মেঘ করে এসছে, তাই যখন তখন বৃষ্টি পড়তে পারে। এই বৃষ্টি এমন টাইমে শুরু হয়ে গেল। এমন টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল যে বিজ্ঞান বাংলো দেখার পর আর রবীন্দ্রনাথের বাংলো দেখতে যাওয়া হলো না। একটাই ছাতা এনেছিলাম, আর বাচ্চা, মা, দিদি, বউ সমেত 6 জন ছিলাম। কী করে বোটের কাছে যাব সেটাও অসুবিধা হয়ে গেছিল। তাই একটা স্পট দেখেই বোটের উদ্দেশ্যে রওনা দিলাম। বিজ্ঞান বাংলো দেখার পর আমাদের বোট ছেড়ে দিল অফবিট সুন্দরবন, যেখানে রাতের বেলায় আমরা স্টে করব, সেই হোটেলের উদ্দেশ্যে। এখন ঘড়িতে 6:45। এইমাত্র এক ফেরিঘাটে বোটটি দাঁড়ালো হোটেলের জন্য। বলো, আমরা এখন প্রায় সন্ধ্যা 6টা বাজতে চলে এলাম রয়্যাল বেঙ্গল রিসোর্ট। রয়্যাল বেঙ্গল রিসোর্টের কাছে একটা চা দোকান ছিল। সেই চা দোকানে 1 কাপ চা নিয়ে ডান পাশে একটা কাঁচা রাস্তা চলে গেছে গ্রাম্য পরিবেশ দেখার জন্য। আমি সেই কাঁচা রাস্তায় এগিয়ে গেলাম। সুন্দরবন দেখতে এসেছি, গ্রাম্য জনজীবন কষ্টকর সেটাও একটু দেখে যাই, সেই আশায় একটু গ্রামের দিকে এগিয়ে পড়লাম, যেখানে একপাশে নদী, উঁচু পাড় দেওয়া কাঁচা রাস্তা, আর সেই রাস্তার একপাশে ধানের জমি, গ্রাম্য বাড়ি, এই সকল। আর নানা রকম গাছ, যে গাছের নাম জানি না, বা নোনামাটির গাছ আসানসোলের এই সাইডে হয় না, সেগুলো জানা নেই। সেই কাঁচা রাস্তা ধরেই আবার চলেছি রিসোর্টের দিকে। আর একটা জিনিস বলে রাখি, সুন্দরবন এলেই যে বাঘ বা কুমিরের দেখা পাবেন তার কোনো মানে নেই। কারণ সুন্দরবন এলে মানুষ থাকে খাঁচার মধ্যে, আর বন্য জীবজন্তুরা থাকে ফাঁকা স্বাধীনভাবে। তো সেখানে ট্যুরিস্ট এলেই যে দেখা দেবে সেটা তো নয়, কোনো তো চিড়িয়াখানা নয়। তাই সুন্দরবন এলে বাঘ বা কুমির দেখাটাও সৌভাগ্যের ব্যাপার। দেখা পাবেনই তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সুন্দরবন দুটো কারণে আসতে পারেন। এক তো যারা খাদ্যরসিক, খাওয়া দাওয়ার প্রিয়, অন্যটা যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি দেখতে চায়। আমরা এখন চলে এলাম রিসোর্টের সামনাসামনি আবার কাঁচা রাস্তা দিয়ে। আচ্ছা, আর একটা বলে রাখি, আপনারা যা ইউটিউবে ভিডিও দেখে বুকিং করে আসেন, বেশিরভাগই ট্যুরিস্ট, যারা ট্যুরিস্টের আয়োজন করে পাখিরালাতে হোটেলে রাখে। আমরা কিন্তু চলে এসেছি
সুন্দরবনে পাখিরালা থেকে অনেকটা দূরে সুন্দরবনের সবথেকে বড় আইল্যান্ড দয়াপুর আইল্যান্ডে এক মালিকের পার্সোনাল রিসর্ট এবং বড় নিজস্ব ফেরিঘাট আছে। সেখানে রয়্যাল বেঙ্গল রিসর্টে চলে এসেছি। এবারে ইউটিউবে যারা আপনারা ভিডিও দেখে বুকিং করেন তাদেরকে বেশিরভাগ ট্যুরিস্টরাই রাখে পাখিরালাতে। সেখানে কস্ট পড়ে 3 শেয়ার 4 শেয়ার 2 শেয়ার নানা রকম অনুসারে 2700 থেকে 3200 পর্যন্ত। এসি হলে আর একটুকু চার্জ বাড়ে। খুব সুন্দর একটা হোটেলের রুম পেলাম। সুন্দরবনে যে কোনো লজেই উঠেন খুব সুন্দর সুন্দর রুম। এই যে সুন্দরবনে এসি সহ রুম। বাথরুমও খুব সুন্দর। এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলায় ঝুমুর নাচ। আমি যাব মদিনা আছি সেখানে সুন্দর প্লেস, একটা ছেড়ে 4খানা লজ রয়েছে। এইমাত্র ঝুমুর নাচ কমপ্লিট হলো।
কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে এলাম কিছু ফটো আরে আরে ওই রাস্তায় যাস নে, আমরা এই পেছন দিক থেকে বেরোবো। তো আজকে আমরা সুন্দরবনের যে রিসোর্টে এসেছি সেই রিসোর্টে সফেদা গাছে সফেদা ফল ধরে থাকতে দেখেছি। তা আমরা এখনও আটকা বাঁধিনি এবং সফেদা ফল চোখের সামনে দেখছি, তাই সফেদা ফলটা পেড়ে নেব। হ্যাঁ ঠিক আছে, সফেদা ফলের টেস্ট জেনে তারপরে আটকা দান করিয়ে সফেদা ফল সারা জীবনের জন্য ত্যাগ করব, সব ঠিক আছে, কিন্তু সফেদা ফল এখন ধরে আছে গাছে, সফেদা ফলটা পাড়তে হবে। জয় জগন্নাথ। তো এই সফেদা ফলের গাছ সুন্দরবনের যে রিসোর্টে ঘুরতে এসেছি, সফেদা ফলের গাছ কেমন হয় দেখে নাও। রাতের বেলা একটা সফেদা ফল পাড়লাম। যে হোটেলে আছি এখন রাত্রি প্রায় 4:30, মুরগি ডাকতে শুরু করে দিয়েছে, ঝিঝি পোকার ডাক। প্রায় 1.5-2 ঘন্টা ধরে আগে থেকে যে ঘুম থেকে উঠেছি আর ঘুম হয়নি। চারিদিকে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। কোনো রকম ঘুমাতে পারছি না, কারণ হোটেলের যে রুম খুব লাক্সারি রুম, আর গদি খুব নরম তুলতুলে, এসি, এই সকল পরিবেশে ঘুমানো অভ্যাস নেই, তাই কোনো রকমই ঘুম আসছে না। এসি তাও ঠিক আছে, কিন্তু যে ধরনের গদি আছে সেই গদির মধ্যে ঘুমানো অভ্যাস নেই। এত নরম, বসলেই যেন 1 ফুট নিচে চলে যাচ্ছে, এইরকম গদিতে কোনো রকম ঘুমাতে পারছি না। কেউ জেগে নেই এখন, সবাই ঘুমাচ্ছে, আমি খালি হোটেলে একাই জেগে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কি করছো? কত ফুল, কত ফুল সোনামা। তোলো না, কাকারা বকবে। সোনামা ফুল তোলো না, কাকা বকাবকি করবে। তোমরা ফুল তুলছো, দুষ্টমি করছো? হোটেলের কাকাদের বলে দেবো? ও ফুল লাড়ছো, তুলো নাই তো? আমরা এখন আছি রয়্যাল বেঙ্গল, খুবই সুন্দর পার্কিং প্লেস, মনোরম দৃশ্য, চারিদিকে ফুলের বাগান।
ফটোগ্রাফির জন্য খুব সুন্দর জায়গা। আমরা ছিলাম এই বিল্ডিংয়ে। এই হোটেলে মোট 4টে পার্ট আছে। ফার্স্ট বিল্ডিং, সেকেন্ড বিল্ডিংয়ে হলঘর টাইপের, থার্ড বিল্ডিং, ফোর্থ বিল্ডিং, এগুলো ফার্স্ট, থার্ড আর ফোর্থ এগুলো রুম। আর রুম দারুণ কোয়ালিটি, ডিলাক্স রুম প্রায়। আমরা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ডান পাশের রুমটাই ছিলাম। এখন লজ ছেড়ে যাচ্ছি। আজ সন্ধ্যাবেলায় অন্য পার্টির বুকিং থাকার দরুন আজ সন্ধ্যায় অন্য কোনো লজে আমরা থাকব। তো আজকে সুন্দরবনের সাইট সিনের দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে আজ সুবর্ণখালি, দোবাকি ক্যাম্প, নানান জায়গা ঘুরব। দেখুন কত সুন্দর প্লেস। হোটেলের ওপর থেকে দোতলায় উঠে নদী, বোট সব দেখা যায়। খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে এই হোটেলটা। সকলে রেডি। আজ প্রথম দিন থাকার পর আজ দ্বিতীয় দিন সকালেই এই হোটেলটা ছাড়তে হলো, কারণ এই হোটেলটা নেক্সট অন্য কোনো ট্রিপের জন্য বুকিং আছে। আমরা যে সময় এসেছি আগস্ট মাসের 22 তারিখ রওনা দিয়েছিলাম আসানসোল থেকে, এবং আগস্ট মাসের 22 তারিখ এমন টাইম, এই টাইমটা প্রচুর লজ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, প্রচুর ভিড়। ভিডিও করতে করতে সুন্দরবনের এই ছোট্ট বাঘটি চলে এসছে। হ্যাঁ, ছোট বাঘটি এসে দেখা করে গেল। হুম হুম, যাও যাও যাও। এই যে আমার ছোট্ট মেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে খাবার দিল। বেটা থ্যাংক ইউ বললো? তুমিই বললে? বকুটা বললো না? আমরা সুন্দরবন এসেছি, দুটো রুম নিতে হয়েছে। মা ও দিদি এসছে, আর এই যে আমার প্রথম বউকে নিয়ে এসছি, দুটো মেয়েকে নিয়ে এসছি। এইবারের মতো প্রথম বউকেই এনেছি। এইটা আমার দ্বিতীয় ট্রিপ। এদেরকে প্রথমেই আনলাম। পোস্টগুলো দেখছো বাবারে। মেয়েদের নানা রকম কায়দা হয়, তার মধ্যে একটি কালকে অন্নপূর্ণার টাকা ঢুকেছে, কিন্তু পুরো স্বামীর খরচা। হ্যালো গাইজটা আমাদের আসছে। সুন্দর বাঘ দেখবো। সুন্দরবন চলে এসেছি, এবার বাঘ দেখবো। আমরা সুন্দরবন চলে এসেছি। এবারে হ্যাঁ, কোথায় এসছো? সুন্দরবন বলে দে ওই চলে এসেছি। আজকে বাঘ দেখবো, বলে দাও। আজকে অনেক কালারের বাঘ দেখবো। আপনারা কি বাঘ নিতে চান? কি আর হোটেলের সাথে রিসোর্টের তুলনা হয় না। রিসোর্টে আরও একটু হাইফাই ফ্যাসিলিটি থাকে, যার জন্য এখানে রেটটা আর একটু হাই। ধরুন আপনি সুন্দরবন এসছেন, ওদের মেনু না ছেড়ে নিজস্ব কোনো মেনু বললেন যে এই পরিষেবা দিতে হবে গেস্টকে, এই রকম রিসোর্টে রাখতে হবে, তখন অটোমেটিক যে ওদের চার্জটা বাঁধা থাকে তার থেকে চার্জটা হাই হবে। প্রচুর লম্বা হোটেল, 4 থেকে 5টি বিল্ডিং। এই যে হলটা রয়েছে, এই হলটাতে কাল সন্ধ্যায় ঝুমুর নাচ, সন্ধ্যের খাবার, টিফিন হয়েছিল। তারপরে আরেকটা বিল্ডিং। তো এই হোটেলের দোতলায় উঠেও সুন্দর ভিউ পাওয়া যায়। পাশেই নদী, আর নদীর মাঝে অসংখ্য বোট ভেসে আছে, খুব সুন্দর ভিউ পাওয়া যায়।
রিসোর্টের সাইডে এখানে নানান রকম গাছ দেখা যায়। এই লেবু গাছ, এটা তো সচরাচর সব জায়গাতেই পাওয়া যায়। এই গাছটা কি সেটা জানা নেই। মানে রিসোর্টের নিচে সুন্দর ফুল গাছের পার্কিং, ফটো তোলা ভিডিও করার জন্য। তারপর আম গাছ, আম গাছটাও কমন। এই যে নতুন একটা বৃক্ষ, এটাও জানা নেই কি গাছ। আর এই একটা হোটেল ঢোকার মুখে বিশাল লম্বা গাছ রাস্তার মাঝে, তাল গাছের মতো লম্বা গাছ। ঠিক আছে এটাকে একদম এই যে শ্বাসমূল, সুন্দরবনের শ্বাসমূল গাছ, ম্যানগ্রোভ জাতীয়। বেশি টাইম লাও না, বসো। এ ওই দাদা আমি কি কিসের বাদ গেলাম? আজকে রওনা দিচ্ছি। শোনো এদিকে তাকাও। চলে এলাম সজনেখালি। সজনেখালির প্রথম ঘাটে অনেকগুলি বোট লেগে থাকার দরুন সজনেখালির মেন গেট দিয়ে ঢুকে যেখানে এক্সিট গেট, যেখান থেকে উঠতে হয়, আশা করি বোটটা সেখানে লাগাবে। না, বোট এগিয়ে গেল, দেখা যাক। আর ওইটা হলে বেশি চালু ওর একটা ওর সব সাথে কোনো দিকে তাকাচ্ছে না, এখন ও চালু হচ্ছে। বেটা বেটা বলো, বলে দাও কি বলো। হ্যাঁ, খাবার খেয়েছো এখন, বলবে না। বলো এটা আমার জামা, আমি নিজে পরেছি, বলো আমি কারো জামা পরিনি। আমার হাজবেন্ডকে দিতে আবার সেই ঘুরে ওই সাইডটাতে। আজ ওয়েদারটা সুন্দরবনে বেশ মনোরম, খুব সুন্দর। সকাল সকাল ওয়েদার করে দিয়েছে। এখন সকাল প্রায় 8টা। সুন্দরবন হলে একটু যদি বৃষ্টি না হয় ভালো লাগে না। মেঘ কালো করে এসেছে। আজ সকাল থেকে বিকেল এই বোটে বাবা তারকনাথ 2। এগুলো ছোট ছোট সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের গ্রাম, সুন্দরবনে নানা রকম গাছের যদিও নাম জানা নেই। এদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে এলে নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। যেমন ধানের আফরের মতো নদীর ধারে। এখন সজনেখালিতে বোটে পারমিশন করাতে গেছে। পারমিশন যতক্ষণে হবে ততক্ষণ বোট ঘাটে থাকতে দেবে না বলে
একটা সাইডে নদীর পাড়ে বোটটাকে রাখা হয়েছে। উল্টো সাইডে এখন সুন্দরবনের গ্রামীণ পরিবেশ। ওই দূরে একটা গরু চড়ছে। ভাত খাবে ভাত খাবে? ভাত হবে, ভাত পরে দেবে। সকাল বেটে ভাত খাবে এখনই বাঘ দেখতে যাবো, দেখছি না পেলে বাঘ দেখে যাবে না। তুমি কি খাচ্ছো? মিষ্টিটা কে খাবে? চলে এলাম সজনেখালি। এটা একটা অন্য ধরনের গাছ। বাঘ এই যে বাঘ। সজনেখালির ভেতরে একটা দোকান, হস্তশিল্প, কুটির শিল্প, নানা রকম সামগ্রীর দোকান। চল চল চল, বুনুকে পার কর। কি গো একটা বড় কচ্ছপ, এখানে মাছ, অ্যাকোরিয়ামে কচ্ছপ ও মাছ রেখে আছে। এবার সজনেখালির যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ম্যানগ্রোভ অরণ্য অনেকটা অংশই দেখা যায়, জঙ্গলের অনেকটা অংশ। প্রায় 3 তলা উপরে উঠতে হবে। দেখলাম ওয়াচ টাওয়ারের একবারে শেষ তলায়। সামনে মিষ্টি জলের পুকুর করা আছে। এই যে মিষ্টি জলের পুকুরে এখানকার যে বন্য প্রাণীরা আছে মিষ্টি জলের পুকুরে জল খেতে আসে, তখন টুরিস্টরা অনেক সুন্দরবনের জীবজন্তু দেখা পায়। 3 তলার উপর উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তুমি কি দেখতে এসছো? বাঘ দেখতে এসেছি, বলে দাও। বড় বড় বাঘ দেখতে এসেছি, বলে দাও, বলে দাও। বাবা বল, ভিডিও করছে। হ্যাঁ রে বাবা, বড় বড় বাঘ দেখতে এসেছি। বাঘের তো দেখা পাইনি। এই লাল বাঁদর, বাঁদর দেখেছি। এই যাস না সামনে। না
আমাদের দোকানে কোনো কিছু দেবে না, না ধারে লাগবে না, কামড়াবে না হলে। এই সুন্দরী, ও কি করছে? বলছে কি? হ্যাঁ এই সুন্দরী, ওর নাম সুন্দরী। সুন্দরী কেমন আছিস? দেবেন্দ্র টু বোটে যাওয়া হচ্ছে, চলে আসুন। বাবারে, দেখছিস যাচ্ছি বুকে এই জায়গা হাঁটছে এখন। বুড়া এসে নিশ্চয় এসো। এই এখন বলে হাঁটছে। বলে এই সুন্দরী, বলে এই সুন্দরী। সুন্দরবনের বাঘ হরিণ দুটোই আছে, জীবন্তটা না দেখাতে পারি। দেখুন জঙ্গলে বাঘ হরিণ সব রকম আছে। এখানে যে স্পটগুলো আছে, এক গেটে ঢুকাবে, অন্য গেটে বার করবে। তো যে গেটে আমরা ঢুকেছিলাম এখন ঘুরে ফিরে অন্য গেটের কাছে চলে এলাম। অন্য গেটের কাছে এসে এবারে আমাদের লঞ্চ এলে এখান থেকে ডাকা হবে কে কোন লঞ্চে আছে, লঞ্চের নাম ধরে ডাকা হবে, তখন লঞ্চে উঠে যেতে হবে। এখানে বাঁদরের প্রচণ্ড উপদ্রব, খাবার জিনিস আরে কোনো কিছু নিয়ে আসা চলবে না। আমাদের অর্ধেক লোক চলেই গেছে। এই যে আমাদের বোট বাবা তারকনাথ চলে এসছে। বোটটা লাগলেই আমরা বোটে চেপে এবারে পরবর্তী গন্তব্যস্থলে যাব। সজনেখালি দেখা হয়ে গেল। বাবা তারকনাথ গ্রুপ সজনেখালি এলে এদের থেকে সাবধান, কোনো খাবার প্যাকেট চশমা এক্সট্রা কিছু নিয়ে যাওয়া চলবে না, এলেই কেড়ে গাছে উঠে যাবে। সজনেখালি থেকে এবারে বোট ছেড়ে দেবে। বাঘের জঙ্গল আসে নাই তো এবারে যাবে। তোমাকে কটা বান্দরে ধরেছিল গো? হ্যাঁ জামাতে ওটা তিনটে একটা বান্দরে ধরেছিল। চারটে বাঁদর ছিল, তার মধ্যে একটা বাঁদর ধরেছিল। ওইটাতে উঠলাম, একটা কথা বলে গেলাম, এদিকে আমরা এইমাত্র দেখলাম সজনেখালি। কালো আসছে। সজনেখালিতে যা বাঁদরের উপদ্রব, আমাদের সিঁড়ি বেটা বাঁদর দেখতে দেখতে একটা বাঁদরে একে ধরে নিয়েছিল এইভাবে। কেমন করে ধরেছিল বেটা বলে দাও। শোনা মা, তোমার কটা বাঁদরে ধরেছিল? ওইদিকে বল। তিনটা। তিনটা বাঁদরে সোনামাকে ধরে নিয়েছিল। তারপরে কেমন করে ধরেছিল বেটা, কেমন ভয় পেয়ে গেছিল? ভয় বলে না, ভয় খুব। জামাটা ছিল। ভালো করে ভালো করে। আমরা সুন্দরবন বৃষ্টি শুরু হয়ে গেল। সুন্দরবন এসে যদি বৃষ্টি না হয় ভালো লাগে না। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বৃষ্টিপাত।